প্রিয় নবম শ্রেণীর ভোকেশনাল শাখার শিক্ষার্থী, কেমন আছো তুমি? আশা করি ভালো আছো। অনলাইন ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত। আজকে আমরা আলোচনা করব অধ্যায় চতুর্থ এর পর্যায় সারণী। পর্যায় সারণী সম্বন্ধে তোমাদের প্রাথমিক ধারণা আছে, কারণ পর্যায় সারণীতে কি আছে আমরা জানি। পর্যায় সারণীতে 7টি পর্যায় এবং 18টি গ্রুপ বা খাড়া স্তর, এই নিয়ে পর্যায় সারণী। পর্যায় সারণীতে কি আছে? মৌলিক পদার্থ, অর্থাৎ এ পর্যন্ত 2016 সাল পর্যন্ত বিজ্ঞানীরা কী করছে, 118টি পদার্থকে মৌলিক পদার্থ হিসেবে চিহ্নিত করছে। এই 118টি মৌলিক পদার্থ মৌলকে কী করছে বিজ্ঞানী মেন্ডেলিভ কী করছে, পারমাণবিক সংখ্যা আবিষ্কারের পর এই পারমাণবিক সংখ্যার অনুযায়ী পারমাণবিক সংখ্যার উপর ভিত্তি করে কী করছে, মৌলগুলোকে একটি সারণীর মাধ্যমে প্রকাশ করছে। এই সারণীটাই হচ্ছে তোমাদের পর্যায় সারণী। এই আমরা আজকে জানবো এই পর্যায় সারণীতে মৌলগুলোর মৌলসমূহ কি, পর্যায়বৃত্ত ধর্ম, অর্থাৎ পর্যায় সারণীর মৌলের পর্যায়বৃত্ত ধর্ম। মৌলের পর্যায়বৃত্ত ধর্ম। পর্যায় সারণীতে কি মৌলের পর্যায়বৃত্ত ধর্ম নিয়ে আমরা আজকে আলোচনা করব। অর্থাৎ পর্যায়বৃত্ত ধর্ম অর্থাৎ এখানে পর্যায়, আমরা পর্যায় কোনগুলোকে বলতেছি, কয়টি পর্যায় আছে পর্যায় সারণীতে, অর্থাৎ এই যে আমাদের এক থেকে কয়টি আছে এরকম করে পর্যায় সারণীতে 7টি পর্যায় রয়েছে। 4 7 এই পর্যায়গুলোকে কি করছে, 1 2 3 4 5 6 7, অর্থাৎ এই 7টি যে পর্যায় রয়েছে, পর্যায়ভিত্তিক ধর্ম এখানে বোঝাইছে মূলত বাম পাশ থেকে ডান পাশ। এগুলো হচ্ছে কি পর্যায়, এর উপর কয়টা পর্যায় রয়েছে, গ্রুপ রয়েছে 18টি। অর্থাৎ 1 থেকে শুরু করে 2 থেকে এরকম করে যদি কত হয় 18, তাহলে এখানে হবে 17, এভাবে 16, এরকম করে কি হয়েছে 18টি গ্রুপ হয়েছে আর 7টি পর্যায় হয়েছে। এখানে আজকে আমরা আলোচনা করবো পর্যায়বৃত্ত ধর্ম নিয়ে। তার মধ্যে শুরুতেই আছে কি ধাতব ধর্ম, অর্থাৎ আমরা ধাতু এবং অধাতু চিনি। ধাতু কোনগুলো যারা সহজে কি করে ইলেকট্রন ত্যাগ করে, এরা হচ্ছে ধাতব ধর্ম। যেমন এখানে প্রথম পর্যায়ে দিলে প্রথম পর্যায়ে কি আছে উপরে যদি আমরা একটু লিখি, অর্থাৎ এখানে রয়েছে 1 2 এরকম করে 18টি পর্যন্ত 18টি। তার প্রথম পর্যায়ে কি রয়েছে হাইড্রোজেন, অর্থাৎ 1 নম্বর পর্যায়ে কি রয়েছে, প্রথমেই রয়েছে হাইড্রোজেন, এবার সে রয়েছে কি হিলিয়াম। 2 নম্বর পর্যায়ে প্রথমে কি রয়েছে লিথিয়াম, এরপরে কি রয়েছে বেরিলিয়াম, তাই না? অর্থাৎ এখানে লিথিয়াম এবং বেরিলিয়াম, অর্থাৎ লিথিয়াম থেকে বেরিলিয়াম। লিথিয়ামের পারমাণবিক সংখ্যা কত? 3। এর ইলেকট্রন বিন্যাস হচ্ছে কত? 1s2 2s1। আর বেরিলিয়ামের কত? 4। এই ইলেকট্রন বিন্যাস হচ্ছে 1s2 2s2। অর্থাৎ দেখো লিথিয়ামের সবশেষে শক্তিশালী ইলেকট্রন রয়েছে কয়টা? একটা, আর বেরিলিয়ামের রয়েছে 2টা। তাহলে এখানে আমরা কি বলতেছি, ধাতব ধর্ম। অর্থাৎ আমরা জানি ওইখানে কি আলোচনা করবো যে ধাতু ধর্ম, অর্থাৎ পর্যায় সারণীর বাম থেকে ডানের দিকে গেলে কি হবে, ধাতব ধর্ম হ্রাস পাবে। কি কারণে ধাতব ধর্ম হ্রাস পাচ্ছে এখানে খেয়াল করে দেখো। লিথিয়ামের সবশেষে শক্তি স্তর কয়টা রয়েছে? সবশেষ শক্তি স্তরের ইলেকট্রন রয়েছে একটা, অর্থাৎ এই একটা ইলেকট্রন কি করবে, লিথিয়াম সহজেই ত্যাগ করতে পারবে। এরপরে দেখো পরের পর্যায়ে রয়েছে কি বেরিলিয়াম। বেরিলিয়ামের পারমাণবিক সংখ্যা হচ্ছে 4, এই ইলেকট্রন বিন্যাস হচ্ছে 1s2 অর্থাৎ সর্বশেষ শক্তি স্তর ইলেকট্রন রয়েছে 2টি। এই 2টি ইলেকট্রনগুলি সে সহজে ত্যাগ করতে পারবে না বা করতে চাইবে না। তার আগে কি করবে, লিথিয়াম সহজেই কি করবে ত্যাগ। অর্থাৎ এখানে দেখা যাচ্ছে লিথিয়ামের কি ধাতব ধর্ম, অর্থাৎ ইলেকট্রন ত্যাগ করার ক্ষমতাটা বেশি।
আর বেরিলিয়ামের সবচেয়ে কম। এরকম করে পর্যায়ক্রম আমরা দেখি। এরপরে কি আছে, মাঝখানে এখানে রয়েছে বোরন, তাই না? বোরন, এরপরে কার্বন। বোরনের কত তাহলে? বোরনের দেখো, বোরনের ইলেকট্রন বিন্যাস আমরা করে ফেলি। বোরনের ইলেকট্রন বিন্যাস হচ্ছে পারমাণবিক সংখ্যা 5, ইলেকট্রন বিন্যাস করলে হবে কত? 1s2 2s2 2p1। অর্থাৎ সর্বশেষ স্তরে ইলেকট্রন রয়েছে কয়টা? 3টা। এরকম করে পর্যায়ক্রমে কি করবে? সর্বশেষ শক্তিশালী ইলেকট্রন সংখ্যা কি হতে থাকবে? বাড়তে থাকবে। তাহলে এখানে আছে একটা, এখানে আছে 2টা, এখানে রয়েছে 3টা। তাহলে দেখো আমরা কি জানলাম যে ইলেকট্রন সহজে যে মৌল ত্যাগ করতে হবে তার ধাতব ধর্ম বেশি। তাহলে লিথিয়ামের কিন্তু কি ইলেকট্রন সর্বশেষ শক্তিশালী ইলেকট্রন ছিল একটা, এরকম করে বেরিলিয়ামের 2টা, বোরনের 3টা। তাহলে কি করতেছে? ইলেকট্রন সংখ্যা সর্বশেষ শক্তি স্তরে বাড়তে থাকতেছে। এতে করে কি হচ্ছে? এরা সহজে ইলেকট্রন কিন্তু ত্যাগ করতে পারতেছে না। তাহলে আমরা ধাতব ধর্ম দেখলাম যে পর্যায় সারণীতে এসে এখানে কি হচ্ছে? ধাতব ধর্ম কিন্তু হ্রাস পাচ্ছে। তাহলে আমরা একটু বলতে পারি পর্যায় সারণীর বাম থেকে ডানে গেলে ধাতব ধর্ম মৌলগুলো কি পাই? হ্রাস পাই। আবার এই কথাটাকে আমরা বিপরীতভাবে বলতে পারি, তাহলে ধাতব ধর্ম যেহেতু হ্রাস পাই, তাহলে অধাতব ধর্ম কি পাই? বৃদ্ধি পাই। তাহলে এই হচ্ছে আমাদের মূলত পর্যায়বৃত্ত ধর্ম বলতে। এখানে তার মধ্যে একটা ধর্ম ছিল কি? ধাতব ধর্ম। তাহলে পর্যায় সারণীর বাম থেকে ডানের দিকে গেলে ধাতব ধর্ম হ্রাস পাই, আর অধাতব ধর্ম কি পাই? তাহলে তার বিপরীতটা হবে বৃদ্ধি পাই। এরকম আরেকটা রয়েছে পর্যায়বৃত্ত ধর্মের মধ্যে রয়েছে পারমাণবিক আকার, অর্থাৎ পারমাণবিক আকার বা পারমাণবিক ব্যাসার্ধ। পারমাণবিক আকার, পারমাণবিক আকার বা পারমাণবিক ব্যাসার্ধ। আবার পারমাণবিক আকার বা পারমাণবিক ব্যাসার্ধ, তাহলে আমরা কি বলতে পারি? পারমাণবিক আকার পারমাণবিক ব্যাসার্ধ মানে হচ্ছে আগের মধ্যে পর্যায় সারণী কি রয়েছে? এই যে পর্যায়গুলো রয়েছে, এরকম করে পর্যায় রয়েছে 7টি। কয়েকটা দেখাইলাম। দুই, এক নং গ্রুপ, 2 নং গ্রুপ, 3 নং, এভাবে চলতে থাকবে। তাহলে 1 নং কে রয়েছে? হাইড্রোজেন। এখানে ছিল কি? লিথিয়াম, বেরিলিয়াম, এখানে আরো মৌল রয়েছে। এখানে সব শেষে রয়েছে কে? বোরন, কার্বন, নাইট্রোজেন, অক্সিজেন। এই মৌলগুলোই তো রয়েছে 2 নং পর্যায়ে, তাই না? তাহলে এখানে আমরা কি আলোচনা করব? পারমাণবিক আকার বা পারমাণবিক ব্যাসার্ধ। তাহলে এখানে আমরা কি করি? ইলেকট্রন বিন্যাসগুলো আবার একটু দেখি। লিথিয়াম, এর ইলেকট্রন ছিল 1s2 2s1। বেরিলিয়ামের ইলেকট্রন বিন্যাস ছিল 1s2 2s2। এরপরে কি ছিল? বোরন, বোরনের ছিল কত? 5। 1s2 2s2 2p1। অর্থাৎ দেখো এখানে দেখো লিথিয়ামের কয়টা ইলেকট্রন ছিল? 3টা, 1s2 2s2, অর্থাৎ শেষ শক্তি স্তরে কয়টা ইলেকট্রন? একটা। এরপরে দেখো বেরিলিয়ামের পারমাণবিক সংখ্যা ইলেকট্রন সংখ্যা কয়টি ছিল? 4টি। তাহলে এখানে কি হয়েছে? 1s2 2s2, অর্থাৎ শেষ শক্তি স্তরে কয়টা ইলেকট্রন? 2টা। এখানে একটা, এখানে 2টা। এরপরে শেষ শক্তি স্তর কয়টা? 3টা। দেখো তাহলে এখানে শক্তি স্তর কয়টা? 2টা, এখানেও 2টা, এখানেও 2টা, কিন্তু ইলেকট্রন সংখ্যা কি হইতেছে? বাড়তে আছে। তাহলে ইলেকট্রন যে বাড়তেছে, ইলেকট্রন বাড়ার বিপরীতে কিন্তু আমাদের শক্তি স্তর বাড়তেছে না, শক্তি স্তর কিন্তু ওই 2টাই থাকতেছে, তাই না? এই কারণে তাহলে কি হচ্ছে? দেখো
আমরা যদি একটু ছবি এঁকে দেখাই পাশে, অর্থাৎ এই ধর্মটা পারমাণবিক আকার বা পারমাণবিক ব্যাসার্ধ, এই দুটা জিনিস মানে ইলেকট্রন বিন্যাসটা কিন্তু পরমাণুর গঠন আমরা কি জানি যে কেন্দ্রে কে থাকে, প্রোটন, আর বিভিন্ন যে বাইরের শক্তি স্তরগুলোতে কে এগুলো ঘুরতেছে, ইলেকট্রনগুলো। অর্থাৎ প্রথম শক্তি স্তরে ইলেকট্রন কয়টা থাকছে, দুইটা। দ্বিতীয় শক্তি স্তরে থাকতেছে কয়টা, আটটা। তৃতীয় স্তরে 18টা। এভাবে কিন্তু ইলেকট্রনগুলো থাকে। প্রথম শক্তি স্তরে কি হলো, ইলেকট্রন সংখ্যা কয়টা থাকলো, দুইটা। দ্বিতীয় শক্তি স্তরে এটা থাকবে 8টা। লিথিয়ামের ক্ষেত্রে ছিল আমাদের কত, 3। আমরা প্রথম শক্তি স্তরে কয়টা থাকবে, দুইটা আর একটা। বেরিলিয়ামের কয়টা, 4টা, দুইটা দুইটা। বোরন এর 5টা না, দুইটা। এরপরে থাকবে কয়টা, 3টা। অর্থাৎ দেখো নতুন কিন্তু শক্তি স্তর বাড়তেছে না, কিন্তু শেষ শক্তি স্তরে কি হচ্ছে, ইলেকট্রনগুলো কিন্তু এখানে থাকতেছে। লিথিয়ামের ক্ষেত্রে প্রথমে 2টা, পরের শক্তি স্তরে 1টা চলে যায়। বেরিলিয়ামের ক্ষেত্রে প্রথম শক্তি স্তরে 2টা, পরের শক্তি স্তরে আবার 2টা চলে যায়। অর্থাৎ এগুলোকে আমরা যদি এইভাবে দেখাই, এখানে 2টা, পরের শক্তি স্তরে দেখো বেরিলিয়ামের ক্ষেত্রে প্রথমে 2টা থাকলো, পরের স্তরে কিন্তু চলে গেল কয়টা, 3টা। তাহলে 1টা 2টা 3টা। লিথিয়ামে কয়টা ছিল, 3টা। 1টা 2টা 3টা। এরপরে বেরিলিয়ামের ক্ষেত্রে যখন আসলো, এখানে কয়টা হলো, 1টা 2টা, আর এই 2টা মিলে 8টা কিন্তু এখানে চলে গেল। অর্থাৎ এখানে আমি বুঝাতে চাচ্ছি যে নতুন কিন্তু শক্তি স্তর বাড়তেছে না। এই কারণে কি হচ্ছে, শেষ শক্তি স্তরে ইলেকট্রনের কিন্তু চাপটা বেড়ে যাচ্ছে। এরপরে কি ছিল, কার্বন, এখানে ছিল 2টা, তার মানে প্রথমে এই 2টা থাকলো, পরে কয়টা, আর অর্থাৎ নতুন শক্তি স্তরগুলো কিন্তু কি হচ্ছে, দ্বিতীয় শক্তি স্তরে যুক্ত হচ্ছে। এতে করে কি আছে, পরমাণুর কেন্দ্রে কে থাকে, নিউক্লিয়াস। নিউক্লিয়াসে কি করে, প্রোটন। এই প্রোটন আর ইলেকট্রন কি করে, প্রোটনের চার্জ কিন্তু ধনাত্মক, ইলেকট্রনের চার্জ হচ্ছে কি ঋণাত্মক হওয়ার কারণে এরা কি করে, এই ইলেকট্রনটা কি করতে গেছে, একে টানতেছে। টানার কারণে কি হচ্ছে, এই শক্তি স্তরে, সর্বশেষ শক্তি স্তরে ইলেকট্রন বাড়ার কারণে কি হচ্ছে, বেশি আকর্ষিত হয়ে এই শক্তি স্তরটা কি হচ্ছে, এখান থেকে কাছে চলে আসতেছে। ফটা ফটা চিহ্ন দিয়ে দেখায়, তাহলে কি হচ্ছে, পর্যায় সারণীর বাম থেকে ডানে গেলে, অর্থাৎ বাম থেকে ডানের দিকে গেলে কি হচ্ছে, পারমাণবিক আকারটা কিন্তু বেড়ে যাচ্ছে, সরি পারমাণবিক আকারটা হ্রাস পাচ্ছে। কেন, শেষ শক্তি স্তরে ইলেকট্রনগুলো বাড়ার কারণে পারমাণবিক আকার কমে যাচ্ছে। অর্থাৎ কি কারণে কমে যাচ্ছে, শেষ শক্তি স্তরে ইলেকট্রন বৃদ্ধি পাওয়ার কারণে এই প্রোটন কর্তৃক অর্থাৎ নিউক্লিয়াস কর্তৃক কি হচ্ছে, ইলেকট্রনগুলো আকর্ষিত হওয়ার কারণে এই শক্তি স্তরটা যেখানে না থেকে কাছে চলে আসতেছে। এতে করে কি হচ্ছে, পরমাণুর গঠনে পরমাণুর আকারটা হচ্ছে হ্রাস পেয়ে যাচ্ছে। তাহলে আমরা বলতে পারি পর্যায় সারণীর বাম থেকে ডানে গেলে, বা পর্যায় সারণীর বাম থেকে ডানে গেলে কি হচ্ছে, পারমাণবিক আকার বা পারমাণবিক ব্যাসার্ধ হ্রাস পায়। আবার যদি আমরা বিপরীত হয়ে চিন্তা করি, এখানে কি ছিল, পর্যায় সারণীর মৌলগুলো ছিল লিথিয়াম, লিথিয়ামের নিচে কে ছিল, সোডিয়াম। পর্যায় সারণীতে খেয়াল করে দেখবা, লিথিয়াম হচ্ছে আমাদের দ্বিতীয় পর্যায়ের মৌল। অর্থাৎ প্রথম পর্যায়ে ছিল হাইড্রোজেন, এটা হচ্ছে কি তৃতীয় পর্যায়ে হচ্ছে কি, তৃতীয় পর্যায়ে এখানে ছিল কি সোডিয়াম। পর্যায় সারণীর একটু আগে আমরা দেখলাম যে বাম পাশ থেকে ডান পাশে গেলে কি হচ্ছে, পারমাণবিক আকারটা হ্রাস পাচ্ছে। এবার আমরা দেখব একই পর্যায়ের, অর্থাৎ উপর থেকে নিচে গেলে, অর্থাৎ এখানে ছিল দ্বিতীয় পর্যায়ে, আমরা যে তৃতীয় পর্যায়ে চলে আসি, এখানে তৃতীয় পর্যায়ে কে আছে, সোডিয়াম। সোডিয়ামের ইলেকট্রন বিন্যাসটা আমরা একটু খেয়াল করি, সোডিয়ামের ইলেকট্রন কত, 11। তাহলে ইলেকট্রন বিন্যাস খেয়াল করে দেখো, 2টা, তারপর থাকবে 8টা, তারপর থাকবে 1টা। অর্থাৎ এটা কে আসছিল,
সোডিয়ামের পরমাণুর গঠন হয়, এখানে যদি কে থাকবে, নিউক্লিয়াসে থাকবে প্রোটন, আর বাইরে কি করবে, এই শক্তি স্তরগুলোতে ইলেকট্রনগুলো ঘুরবে, তাই না? তাহলে এখানে থাকবে কয়টা সোডিয়ামের ক্ষেত্রে, এখানে থাকবে 2টা, পরের ক্ষেত্রে থাকবে 8টা, 2টা, 3টা, 4টা, 6টা, 7টা, 8টা। এরপর কয়টা শেষ শক্তি স্তরে থাকতেছে কয়টা, 1টা। এখন দেখো এই প্রোটনের কাছে সব বাইরের শক্তি স্তরগুলোকে অর্থাৎ বাইরের ইলেকট্রনগুলোকে কাছের দিকে টানে। এখানে এর আগে কিন্তু আমাদের শক্তি স্তর ছিল 2টা, অর্থাৎ দ্বিতীয় শক্তি স্তরের ইলেকট্রনগুলো থাকতেছিল, কিন্তু একই পর্যায়ে যখন আমরা কি পর্যায় সারণী যখন উপর থেকে নিচে ছিল, অর্থাৎ পর্যায়ের সংখ্যা যখন বেড়ে যায় তখন কি হয়, শক্তি স্তরও বেড়ে যাচ্ছে, অর্থাৎ এই প্রোটনটা কি করছে, এই ইলেকট্রনটাকে আর সহজে কাছে টানতে পারতেছে না। এতে করে কি হয়, এই আকার টান, এই ইলেকট্রনটা তখন কি হবে, ইলেকট্রনগুলো সবসময় বাইরে চলে যেতে চাই, অর্থাৎ এই প্রোটনটা করতে ইলেকট্রনটা কিন্তু কম আকর্ষিত হবে, অর্থাৎ এই শক্তি স্তরটা একটু বাইরের দিকে যাবে বা ওখানে থাকবে। অর্থাৎ পর্যায় সারণীর একই পর্যায়ে বাম থেকে ডানে গেলে পারমাণবিক আকারটা কি হয়, হ্রাস পায়, কিন্তু একই পর্যায়ে উপর থেকে নিচের দিকে গেলে কিন্তু কি হয়ে যাচ্ছে, পারমাণবিক আকারটা বৃদ্ধি পেয়ে যাচ্ছে। তার আমরা বলতে পারি পর্যায় সারণীর বাম থেকে ডানের দিকে গেলে একই পর্যায়ে, কথা বললে প্রথমে একই পর্যায়ে বাম থেকে ডানে যখন যাবো তখন কি হবে, পারমাণবিক আকারটা হ্রাস পাবে। আবার বিপরীত দিকে আমরা কি করি, পর্যায়খানে উপর থেকে নিচের দিকে গেলে কি হয়, পারমাণবিক আকারটা বৃদ্ধি পেয়ে যাচ্ছে। এই কারণটা হচ্ছে কি, একই পর্যায়ে বাম থেকে ডানের দিকে গেলে শক্তি স্তর বেড়ে যায় না, কিন্তু একই পর্যায়ের উপর থেকে নিচের দিকে আসলে কি হয়, পারমাণবিক ইলেকট্রন সংখ্যা বৃদ্ধির সাথে সাথে নতুন একটা শক্তি স্তর যুক্ত হয়। এই কারণে কি হয়ে যায়, শক্তি স্তর নতুন যুক্ত হওয়ার কারণে ইলেকট্রন কি করতে পারে না, অর্থাৎ প্রোটন প্রতি ইলেকট্রন সহজে মানে কম আকর্ষিত হয়। এই কারণে কি হয়, পারমাণবিক আকারটা বৃদ্ধি পেয়ে যায়। ঠিক আছে, আমরা আজকে জানলাম মৌলিক পর্যায়ভিত্তিক ধর্মের 3টা ধর্ম। একটা হচ্ছে ধাতব ধর্ম, এক নম্বর পয়েন্ট কি জানলাম, পর্যায়ভিত্তিক ধর্মের ধাতব ধর্ম। 2 নম্বর জানলাম অধাতব ধর্ম। 3 নম্বরে জানলাম পারমাণবিক আকার, পারমাণবিক আকার বা পারমাণবিক ব্যাসার্ধ। পারমাণবিক ব্যাসার্ধ। তাহলে ধাতব ধর্ম কি, একই পর্যায়ে বাম থেকে ডানের দিকে গেলে ধাতব ধর্মটা হ্রাস পায়। অধাতব ধর্ম কি, একই পর্যায়ে বাম থেকে ডানের দিকে গেলে অধাতব ধর্ম কি পায়, বৃদ্ধি পায়। একই পর্যায়ে বাম থেকে ডানের দিকে গেলে পারমাণবিক আকার বা পারমাণবিক ব্যাসার্ধ হ্রাস পায়। আবার এখানে 2টা প্রশ্ন আসতে পারে, পর্যায় সারণীর উপর থেকে নিচের দিকে গেলে কি হয়, পারমাণবিক ব্যাসার্ধটা বৃদ্ধি পায়। ঠিক আছে, ধন্যবাদ। আজকে এই পর্যন্ত, ধন্যবাদ সবাইকে।